I am going to start online class on agriculture studies. I am highly appreciated to Honorable Principal Sir, Vice Principal Sir and Managing Committee members. At the beginning of this class, take my greetings and thanks a lot to all of my colleagues and my cordial students, especially on firstly take my greetings on the occasion of Idul Adha on behalf of Rabi Ali Mohila Degree College, Purbodhara Netrokona, wishing your secured life during the epidemic corona spreading situation. I would like to introduce myself with you. I am Sudipto Chandra Sinha, Agriculture Studies lecturer of Rabi Ali Mohila Degree College. I would like to introduce myself with you. I shall discuss in front of you on the topics measurement of soil acidity and alkalinity, অর্থাৎ মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ। আমরা শুরুতেই ক্লাসের পরিচিতি এবং শিরোনাম নিয়ে কথা বলবো। আজকের আমার ক্লাসের শিরোনাম এবং পরিচিতি নিয়ে কথা বলছি। রাবি আলী মহিলা ডিগ্রি কলেজ, শ্রেণী একাদশ, কৃষি শিক্ষা প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভূমি সমৃদ্ধ কৃষি প্রযুক্তি, প্রথম পরিচ্ছেদ, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ। ইংরেজিতে বলছি আমরা মেজারমেন্ট অফ সয়েল অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি। এখন আমরা আবার আজকের টপিক্সের বিভিন্ন পার্টগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মৃত্তিকা বিক্রিয়া নিয়ে। মৃত্তিকা বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? মৃত্তিকা আর বিক্রিয়া হলো, এটি বলতে মাটির অম্ল ও ক্ষার ধর্মকে বোঝায়। মৃত্তিকা বিক্রিয়াটা হচ্ছে মাটির অম্ল ও ক্ষার ধর্মকে বোঝায়, অর্থাৎ মাটিটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ, সেটা বুঝতে গেলে আমাকে মাটির বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। সয়েল রিঅ্যাকশন যাকে বলা হয়, মাটির বিক্রিয়া। এখন আমরা মাটির অম্লমান বা পিএইচ নিয়ে কথা বলবো। মাটির পিএইচ কি? আসলে পিএইচ 0 থেকে 14 পর্যন্ত 14 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। সেখানে 0 থেকে 7, আবার 7 থেকে 14। এখানে 7 হলো নিরপেক্ষ এবং 7 থেকে যখন এটা নিচের দিকে কমতে থাকে তখন সেটা হয় অম্লীয় বা অ্যাসিডিক। আবার যখন 7 থেকে যখন এটা উপরের দিকে চলে যায়, 7 থেকে 14 দিকে গেলে হয় ক্ষারীয়। এখন আমরা মাটির অম্লমান বা পিএইচ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি পিএইচ কি। মাটিতে হাইড্রোজেন আয়ন ঘনত্বের বিয়োগ বোধক লগারিদমকে মাটির পিএইচ বলে। আমরা যদি রিঅ্যাকশন আকারে বলি তাহলে পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। আবার মাটির অম্লমান বা পিএইচের আরেকটি সংজ্ঞা আমরা বলতে পারি, মাটির যে বৈশিষ্ট্য দ্বারা আমরা মাটি ক্ষারীয় না অম্লীয় না নিরপেক্ষ সেটা আমরা বুঝতে পারি, সেই বৈশিষ্ট্যকে আমরা বলি মাটির অম্লমান বা পিএইচ। এখন আমরা অম্লমান অনুসারে মাটির শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। মাটি 3 ধরনের, একটা হচ্ছে অম্লীয় মাটি, একটা হচ্ছে নিরপেক্ষ বা প্রসম মাটি, আর একটা হচ্ছে আমাদের ক্ষারীয় মাটি। এখন যখন মাটিটা অম্লীয় থাকবে তখন তার পিএইচ রেঞ্জ কত হবে? তখন তার পিএইচ রেঞ্জ 7-এর চেয়ে কম হবে। যখন নিরপেক্ষ হবে তখন তার পিএইচ রেঞ্জ হবে 7 প্রায়। আর যখন ক্ষারীয় হবে তখন তার রেঞ্জ 7-এর উপরের দিকে যাবে, 14 পর্যন্ত, 7 থেকে 14 সেই রেঞ্জে যাবে। এখন আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। এখন আমরা
মাটির অম্লত্বের সংজ্ঞা নিয়ে কথা বলবো। মাটির অম্লত্ব কি? মাটিতে মাটিতে হাইড্রোজেন আয়নের আধিক্য যদি বেশি থাকে, হাইড্রোক্সিল আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের আধিক্য বেশি থাকলে মাটি যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তাকে আমরা বলি মাটির অম্লত্ব, যাকে ইংরেজিতে বলা হয় সয়েল অ্যাসিডিটি। এখন আমরা অম্ল পছন্দকারী যে ফসলগুলো আছে সেই ফসলগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি কিছু কিছু এলাকা আছে আমাদের, সেগুলোর মাটি হচ্ছে অম্লীয়, সেগুলোর মাটি হচ্ছে লাল। যেমন আমরা ধরি মধুপুরের মাটি, গাজীপুরের মাটি, ভাওয়ালের মাটি, তারপর টাঙ্গাইল সখীপুরের মাটি, এইরকম বিভিন্ন ধরনের মাটি আছে, যে ধরনের মাটি সেগুলো অ্যাসিডিক, এখন অম্লীয়। কিছু কিছু ফসল আছে যেগুলো অম্ল পছন্দ করে, অ্যাসিডিটি মাটি পছন্দ করে, অ্যাসিড লাভিং ক্রপস। এখন অ্যাসিড লাভিং ক্রপস যাকে আমরা বলছি অম্ল পছন্দকারী ফসল, এখন সেগুলো হচ্ছে চা, কফি, আনারস, লেবু, এগুলো হচ্ছে অম্ল পছন্দকারী ফসল, যাকে বলি অ্যাসিড লাভিং ক্রপস। এখন আমরা মাটির অম্লত্ব সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করব আজকে। এখন আমরা মাটির অম্লত্ব সৃষ্টির কি কি কারণে আমাদের মাটির অম্ল অ্যাসিডিক হতে পারে, এখন আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা শিক্ষার্থীরা, তোমরা দেখো মাটির অম্লত্ব কেন সৃষ্টি হয়। প্রথম কারণ হচ্ছে অম্লীয় শিলা, 1 নম্বর কারণ হচ্ছে অম্লীয় শিলা। এখন এই অম্লীয় শিলা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, অম্লীয় শিলার সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একটা কথা আছে, কথায় প্রবাদে বলে লাইক মাদার লাইক সান। হ্যাঁ, লাইক মাদার লাইক সান, লাইক ফাদার লাইক সান, লাইক মাদার লাইক ডটার, এরকম কথা আছে। এখন উৎপত্তির উপর নির্ভর করে মাটির গঠনটা কেমন হবে। এখন আমরা অম্লীয় শিলা নিয়ে কথা বলবো। তাহলে অম্লীয় শিলাটা হচ্ছে মাটি গঠনের উৎস। এই উৎসটা জানতে হবে আমাদের আগে। তাহলে উৎসগুলো কি কি? এখন অম্লীয় বিক্রিয়া সম্পন্ন শিলা, সেগুলো হচ্ছে গ্রানাইট, ব্রায়োলাইট, তারপর বালি, পাথর ইত্যাদি। এগুলো হচ্ছে মৃত্তিকা উৎপাদনের উৎস। এগুলো কারণে মাটি অম্লীয় বা অ্যাসিডিক হয়। এখন আমরা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অম্লযুক্ত সারের অধিক ব্যবহার। আমরা যদি বেশি অ্যাসিডিক সার ব্যবহার করি তাহলে মাটি অ্যাসিডিক হয়ে যায়। এখন কোন কোন সারগুলো ব্যবহার করলে মাটি অ্যাসিডিক হয় আমরা একটু দেখে নিই। এখন অম্লযুক্ত সারগুলো হচ্ছে এরকম: অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। এই সারগুলো যদি আমরা বেশি মাত্রায় ব্যবহার করি তাহলে মাটি অ্যাসিডিক বা অম্লীয় হয়ে যায়। তাছাড়া আমরা যদি ক্রমাগত ইউরিয়া সার ব্যবহার করতেই থাকি তাহলে একসময় মাটি অম্লীয় হয়ে যাবে। এই কারণে কৃষকদের আমরা বারবার নিষেধ করি, তো আপনারা বেশি সময় বা বারবার ইউরিয়া প্রয়োগ করবেন না। ইউরিয়ার একটা মাত্রা আছে, অপটিমাম ডোজ অফ ইউরিয়া অ্যাপ্লিকেশন। তাহলে ইউরিয়া সার বারবার দিলে হয় কি, মাটি অ্যাসিডিক হয়ে যায়, মাটি লাল হয়ে যায়, আর মাটি লাল হইলে ধান ভালো হয় না। এই কারণে আমরা কৃষকদের বারবার বিভিন্নভাবে বলি যে ইউরিয়ার ডোজটা কেমন হবে। এই কৃষককে সচেতনতা করার জন্য আমরা এই কথা বলে থাকি সাধারণত। এই কারণে পরিমাণ মতো ইউরিয়া সার দিতে হয়, 3 মাত্রায়, 3 ভাবে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। কারণ ইউরিয়া হচ্ছে উদ্বায়ী, ভোলাটাইল ফার্টিলাইজার। এটা হচ্ছে বাষ্পীয় হয়ে যায়। এটা যদি একসাথে আমরা অনেক ইউরিয়া সার জমিতে প্রয়োগ করি, সেটা মাটি নিতে পারে না, মাটি গ্রহণ করতে পারে না, টেক আপ করতে পারে না। যেটা গ্রহণ করতে পারে না, আমরা এই কারণে ইউরিয়াটা একবারে দেই না, আমরা এবার ধাপে ধাপে পর্যায়ক্রমে ইউরিয়া সারটা ব্যবহার করি। যদি আমরা সাবসিকুয়েন্টলি পর্যায়ক্রমে বারবার ইউরিয়া সার দিতেই থাকি তাহলে মাটির অ্যাসিডিক হয়ে যায়। আমাদের আরেকটি কারণ হচ্ছে অধিক বৃষ্টিপাত ও চুয়ানি। যদি বেশি বৃষ্টিপাত এবং চুয়ানি হয় তাহলে কি সমস্যাটা হয় সেটা আমরা একটু দেখি। তাহলে বেশি বৃষ্টিপাত এবং চুয়ানিতে দেখা যায় যে অম্লীয় যে উপাদানগুলো আছে সেটা মাটিতে ধুয়ে চলে যায়, অম্লীয় যে উপাদানগুলো আছে সেটা মাটি থেকে চলে যায়, যার কারণে মাটিতে অ্যাসিডিক হয়ে যায়। আবার আরেকটা কারণ হচ্ছে মাটিতে চুন ব্যবহার
না করা। মাটিতে যদি আমরা দীর্ঘদিন চুন ব্যবহার না করি, যেমন ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরনের এই যে পদার্থগুলো আছে, রাসায়নিক পদার্থ যেগুলো হচ্ছে চুন জাতীয় পদার্থ, সেগুলো ব্যবহার না করি দীর্ঘদিন, তাহলেও মাটি অম্লীয় বা অ্যাসিডিক হতে পারে। এই কারণে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় সারগুলোকে ব্যবহার করা উচিত। এই কারণে আমরা জমিতে চুন সমৃদ্ধ সার ব্যবহার না করলে মাটি অনেক সময় অ্যাসিডিক হয়ে যায়। তারপরে আমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাটির অম্লত্বের আরেকটি কারণ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে মাটির অণুজৈবিক ক্রিয়া। এই অণুজৈবিক ক্রিয়ার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেই বিক্রিয়া থেকে অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি হয়। সেই জৈব অ্যাসিডগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমাদের দেখাবো। এখন আমরা দেখব যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো কিভাবে এই জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিভাবে এই অ্যাসিডগুলো উৎপন্ন হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই অণুজৈবিক কার্যাবলী, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তখন কি হয়, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়। এই হাইড্রোজেন আয়নের পরিমাণ যখন বেড়ে যায় তখন মাটির অম্লত্ব বেড়ে যায়। এজন্য আমাদের এটা কন্ট্রোলের মধ্যে রাখতে হলে আমাদের যে অম্লত্ব যে কারণে সৃষ্টি হয় সেই কারণগুলো আমাদের আগে থেকেই অবগত থাকতে হবে। এই কারণে আমরা একটা রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের অণুজৈবিক কার্যাবলীর বিক্রিয়াটি, তোমাদের শিক্ষার্থীরা তোমরা সেই অণুজৈবিক কার্যাবলীর বিক্রিয়াটা একটু দেখো। জৈব পদার্থের সাথে যদি আমরা অ্যামোনিয়াম প্লাস মানে অ্যামোনিয়াম আয়নটা ভেঙে হয়ে যায় নাইট্রাইট আয়ন। এই নাইট্রাইট আয়নটা আবার রূপান্তর হয়ে যায় নাইট্রেট, এবং সেই নাইট্রেটের সাথে আবার যোগ হয় হাইড্রোজেন আয়ন। এই রিঅ্যাকশনের কারণে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। মাটির অম্লত্ব সৃষ্টির আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপাদন। এখন এই কার্বনিক অ্যাসিডের সংক্ষেপ হচ্ছে H2CO3। এখন এই কার্বনিক অ্যাসিড উৎপাদন কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই মৃত্তিকার ভিতরে, মাটির ভিতরে অনেক ধরনের অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, নেমাটোড আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। এই কারণে আমরা মাটিতে বসবাসকারী যে ধরনের পোকামাকড় আছে, যে ধরনের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এগুলো অদৃশ্য। এগুলোকে দমন করার জন্য আমরা ফুরাডান, বাসুডিন এগুলো ব্যবহার করে থাকি। আবার অনেক সময় অনেকে আমরা ছাই প্রয়োগ করে থাকি। গ্রামের মহিলারা সাধারণত লাউ, কুমড়া, সিম এগুলো আবাদ করতে গেলে ছাই প্রয়োগ করে। ছাইটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ডাবের ভেতরেও কিন্তু পটাশিয়াম আছে, মানুষের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে আর কি। তাহলে এখন তোমরা দেখো কার্বনিক অ্যাসিডটা আসলে কিভাবে উৎপাদন করা যায়। তাহলে মৃত্তিকাস্থিত অণুজীব ও উদ্ভিদের শিকড়ের শ্বাস প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমরা কি শিখলাম, যে মৃত্তিকার ভিতরে অবস্থিত যে অণুজীবগুলো আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের শিকড়ের শ্বাস প্রশ্বাসের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার সাথে পানি মিশে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই কার্বনিক অ্যাসিড উৎপন্নের কারণে মাটিতে অম্লত্ব বা অ্যাসিডিটি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আরেকটা কারণ অম্লত্ব সৃষ্টির, কজেস অফ সয়েল অ্যাসিডিটি, যেমন সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এখন অ্যাসিড বৃষ্টিটা সাধারণত শিল্প নগরীতে বেশি হয়। এখন দেখো অ্যাসিড বৃষ্টিটা কেন হয় আমরা একটু দেখে নিই। অ্যাসিড বৃষ্টিটা কি? আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেমন নারায়ণগঞ্জের কথা চিন্তা করো, সাভারের কথা চিন্তা করো, গাজীপুরের কথা চিন্তা করো, যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। সেই শিল্প কারখানাগুলোতে যে আমাদের যে ওখানের যে বায়ু, যে এয়ার, বাতাস, সেই বাতাসের সাথে কি কি ধরনের দূষিত পদার্থগুলো আমাদের ভাসমান অবস্থায় এগুলো মিশে যায়, যার কারণে অ্যাসিড বৃষ্টি হয়। তোমরা দেখো বায়ুর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এগুলো ভাসমান অবস্থায় থেকে যায়। এগুলো বায়ুমণ্ডলে বাতাসের সাথে থেকে যায়। সেই
গ্যাসগুলোর সাথে বৃষ্টির পানির যখন বিক্রিয়া হয় বা মিক্সচার হয়, সেই মিক্সচারের মাধ্যমে কিছু অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডগুলো হচ্ছে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এই 3 ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। এই বিভিন্ন ধরনের এই অ্যাসিডগুলো উৎপন্নের কারণেই অ্যাসিড বৃষ্টি হয়। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা অবশ্যই অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানতে পেরেছ। অ্যাসিড বৃষ্টি কি, এটা তোমাদের একটা নলেজ বেসড কোয়েশ্চেন। তোমরা আমার কাছে পরে আবার প্রশ্ন করে আবার জানতে পারবে যে আসলে অ্যাসিড বৃষ্টিটা কি। তোমরা যখন পরীক্ষার সময় এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তখন তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সুন্দরভাবে আনসার করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা অম্ল মাটির বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। অম্ল মাটির বৈশিষ্ট্যগুলো কি কি? এখন একটা অম্লীয় মাটির কি কি বৈশিষ্ট্য হবে? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার পিএইচ মান 7-এর কম হবে, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার অনুজৈবিক কার্যাবলীগুলো কমে যাবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো ডিক্রিজ করবে। হ্যাঁ, এখন তোমরা দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো মৃত্তিকার দ্রবণ কিভাবে বিষাক্ত হয়, কি কি ধরনের যৌগ মিশে মাটির দ্রবণ বিষাক্ত হয়ে যায়। যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো যদি বেড়ে যায় তখন মাটির দ্রবণগুলো বিষাক্ত হয়ে যায়, টক্সিক হয়ে যায়। আবার অনেক সময় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি ঘাটতি দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় ফসফরাস, কোবাল্ট ও জিঙ্কের সহজলভ্যতা মাটিতে কমে যায়। আবার চুন প্রয়োগ না করলেও মাঠ ফসল করা যায় না। এইসব কারণেই অম্লীয় মাটিগুলা আমরা অ্যাভয়েড করবো, যাতে চুন প্রয়োগ করে আমরা যেন মাঠ ফসলটা সুন্দরভাবে আবাদ করতে পারি সেই ব্যবস্থা করব। আমাদের মাটির ম্যানেজমেন্ট, মাটির যে সয়েল রিক্লেমেশন যাকে বলা হয়, মাটি সংশোধন, হ্যাঁ, সেটা আমাদের করে নিতে হবে। মাটিটা কীভাবে সংশোধন করা যায় সেটা আমাদের করে নিতে হবে, নাহলে আমাদের সঠিক ফলাফল পাওয়া যাবে না। মাটির এগ্রিকালচার প্রোডাকশন বা ক্রপ প্রোডাকশনটা সঠিকভাবে আমরা পাবো না। এই কারণেই মাটির ম্যানেজমেন্টগুলো সুন্দরভাবে করে নিতে হবে। আজকে আমাদের লেকচার থেকে কি কি শিখলাম? আমরা নতুন নতুন অনেক বিষয় শিখলাম। আজকে আমাদের মৃত্তিকার বিক্রিয়া সম্পর্কে শিখলাম, আমরা পিএইচ কি সেটা সম্পর্কে জানলাম, আমরা অম্লমান অনুসারে মাটির যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে জানলাম, আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানলাম, মাটির অম্লত্বের সংজ্ঞা সম্পর্কে জানলাম, এবং অম্ল পছন্দকারী যে ফসলগুলি আছে, যেমন অ্যাসিড লাভিং ক্রপ, চা, কফি, আনারস, লেবু ইত্যাদি, এগুলো সম্পর্কে শিখলাম। মাটিতে অম্লত্ব সৃষ্টির যে কারণগুলি আছে সেগুলো সম্পর্কে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই লেকচার থেকে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তোমরা পরবর্তী ক্লাসে আমার কাছে এই ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। প্রশ্ন করলে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে আরও অবগত করতে পারবো, এই বিষয়ের সম্পর্কে আরও জানাতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আজকের লেকচার এখানেই শেষ করছি। সবাইকে স্বাগতম।